আমার সঙ্গে স্বর্ণালীও যোগ দিয়েছে, আমার সহকর্মী। আমি রোকেয়া প্রাচী, আপনার কাছ থেকে একটাই কথা জিজ্ঞাসা করব। মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন হচ্ছে, আপনাদের অজ্ঞাত ঠিকানা থেকে কথা বলতে হচ্ছে, অথবা যে ঠিকানায় আছেন সেই ঠিকানা না বলে কেউ কেউ বলছেন অন্য ঠিকানা বলতে। এই অবস্থাটার মধ্যে বাংলাদেশ এসে পড়ল কি করে? এখান থেকে উত্তরণের কি সম্ভাবনা দেখছেন রোকেয়া প্রাচী? ধন্যবাদ সবাইকে, বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে বিজয় দিবস আমাদের গর্বের দিন, কিন্তু এই আজকের দিনে আমাদের নেতা কর্মীদেরকে সবাইকে প্রাণ ভয় পালাতে হচ্ছে, হামলা মামলার ভয়। আমরা বুদ্ধিজীবী দিবসও যেতে পারিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, আমরা যেতে পারিনি ধানমন্ডি 32-এ। আমরা শুধু না, মুক্তিযোদ্ধারাও ঢুকতে পারিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে। এবং আজকে তো এমন হয়েছে যে গতকাল থেকেই আমাদের নেতাকর্মীদেরকে ধরপাকড় শুরু হয়েছে এবং যাকে যেখানে পাচ্ছে পিটাচ্ছে। আর মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশে আজকে আমরা দেখছি ইসলামী জামাত শিবির মিছিল করছে, ছাত্রদল মিছিল করছে, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মিছিল করছে। তারা 2024-কে আজকের বিজয় দিবসের মূল মন্ত্র হিসেব করে মোমবাতি প্রজ্বলন করছে। তাদের ব্যানারে দেখছি 2024-এর শহীদ আবু সাইদের ছবি। আমাদের 71-এর 30 লাখ শহীদ কোথায়? আমাদের সম্ভ্রম হারানো 3 লাখ মা বোন কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তিনি কোথায়? আর বাংলাদেশ জন্মেরও আগের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। তো বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি চেতনার রাজনৈতিক দল, কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ফুল দিতে পারবে না, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডি 32-এ দিতে পারবে না। এবং শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, টুঙ্গিপাড়া যেখানে বঙ্গবন্ধুর কবর সমাহিত করা হয়েছে বঙ্গবন্ধুকে, সেখানেও ফুল দিতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। রোকেয়া প্রাচী, আমার সঙ্গে থাকুন। অভিজিৎ, আমি আপনার কাছে আসবো। আপনার লেখা থেকে, আপনার স্মৃতিচারণ থেকে বারবার শুনেছি রাসেল আপনি খুব কাছ থেকে দেখেছেন, মুজিবুর রহমানের পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করব, এটা কি ওই মুজিবুর রহমানের হত্যার পর থেকে এই পথে বাংলাদেশ চলে যেতে পারে, এটাই কি ভবিতব্য ছিল? মানে যে কথা বলছেন রোকেয়া প্রাচী, বাংলাদেশের জন্মের আগে যে দলটির জন্ম, জাতির জনক তিনি নেই, কিন্তু স্বাধীনতা দিবস, মুক্তিযোদ্ধা দিবস আছে, বিজয় দিবস আছে। কেমন বিজয় দিবস বাংলাদেশ? শুধু 71 কথাটা নেই, 71 শব্দটা কোথাও লেখা নেই। 71-এর মুখ নেই, নাকি বিজয় দিবস পালন করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। একদম বাংলাদেশে যত মুভমেন্ট শুরু হয়েছে তার এপিসেন্টার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, মানে ইউথ সবকিছু ইউথ কেন্দ্রিক হয়েছে। এবারও কিন্তু মুভমেন্টটা স্টুডেন্ট দিয়েই শুরু হয়েছিল। স্টুডেন্ট ডিসস্যাটিসফ্যাকশন কেন, এই প্রশ্নটা করতে হবে। এখন ঢাকায় তুমি যদি হেঁটে যাও, দেখবে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় ইউনিভার্সিটির কোনো শেষ নেই। ডান দিকে বাঁ দিকে 14 দিকে ইউনিভার্সিটি। কি পড়াচ্ছে না পড়াচ্ছে ওর মধ্যে আমি যেতে চাইছি না, কি স্ট্যান্ডার্ড তার মধ্যেও যেতে চাইছি না। কিন্তু ইউনিভার্সিটি থেকে তুমি একটা ডিগ্রি পাচ্ছ, ডিগ্রি পেয়ে তোমার একটা অ্যাসপিরেশন ফ্যাক্টর হচ্ছে চাকরি পাবো বা একটা কিছু উচ্চশিক্ষায় যাব, কিছু একটা করবো, সেটা তোমার হচ্ছে না, ফ্রাস্ট্রেশন আসছে, ডিপ্রেশন আসছে। এখন এইগুলো থেকে আস্তে আস্তে এইগুলো যাদের মধ্যে আসে তাদের কিন্তু উস্কানি দিলে তারা আগুন জ্বলে যায়। সেটা কি এতটা যে জামাত বা যে শক্তিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা শেষ মুহূর্ত পর্যন্ত আলবদরের মাধ্যমে পাহারা দিয়ে গেছে, খুন করেছে, আজকে তারাই মুক্তিযুদ্ধের দিন মিছিল করবে আর আওয়ামী লীগ ঘরে ঢুকে থাকবে বা অজ্ঞাত পরিচয় থেকে কথা বলছি বলবে, অজ্ঞাত বাসস্থান থেকে কথা বলছি? দেখো, এটা স্টুডেন্টদের কিন্তু দে ওয়ার ইউজড অ্যাজ এ ফডার। আই এম সরি টু বি ইউজিং দিস, বাট আই এম ইউজিং দিস ওয়ার্ড। দে ওয়ার জাস্ট ইউজড অ্যাজ এ ফডার। পেছন থেকে যারা ছিল, তুমি শেষের দিকের ছবিগুলো যদি দেখো, তোমাদের চ্যানেলেও যেগুলো দেখিয়েছে, তাতে দেখবে যারা প্রসেশনে লিড করছে তারা কোনোদিনও কোনোভাবে স্টুডেন্ট হতে পারে না। ঠিক এত বড় দাড়ি নিয়ে পড়ে স্টুডেন্ট, এবং যে ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, মানে ওরা তো মেধাবী অন্তত নয়, আর যাই হোক না কেন, যে ছবি দেখা হয়েছে যে মেধাবীদের কোটা আন্দোলন রয়েছে, মানে আন্দোলন কোথাও হাইজ্যাক হয়ে গিয়েছিল। দিস ইজ দ্য ওয়ার্ড, আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছিল। হ্যাঁ,
প্রথমে যখন বলেছে আমরাও রাজাকার, সেটা কিন্তু ব্যঙ্গ করে বলা হয়েছিল। ঠিক। ওকে, দে ডিডন্ট মিন ইট। কিন্তু আজকে সেটা সত্যি হয়ে আজকে সেটা সত্যি করা বলা হয়েছে। বিরতি এবং রাজাকার কারা সেটাও আমার বুঝতে হবে। দে ওয়ার দ্য বিহারি মুসলিমস। আমি রাজাকার মিট করেছি, তোমার সঙ্গে বাংলায় কথা বলবে, নিজেদের মধ্যে উর্দুতে কথা বলবে। আচ্ছা, এই রাজাকারদের মধ্যে নিঃসন্দেহে ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষ রয়েছে একটা, এবং মনে হচ্ছে পাকিস্তানে প্রথম থাকলেই ভালো থেকেই হতো, ছিল, পুরো পাকিস্তানি প্রথম হিসেবেই ভালো থেকেই ছিলাম ছিল, আমরা। বরাবরই ছিল, এখনো আছে এবং থেকেই যাবে। আমাদের যে ভোটটা হয়েছিল 70 সালে, খেয়াল করতে হবে যে আওয়ামী লীগ জিতলো সাংঘাতিকভাবে, তখনও মুসলিম লীগ ওখানটায় 23% ভোট পেয়েছিল। 23% ভোট তখনও পেয়েছে, তখনও পেয়েছে। যদিও আসনের বিচারে সেটা একেবারেই প্রপোর্শনেট ছিল না। মুজিবুর রহমান এবং তার দল একা 160টারও বেশি আসন এবং পেয়েছে। সেখানেই কোথাও কোথাও সিঁদুরে মেঘ দেখেছিল, এবং সেই জন্যই এত কিছু তাকে আটকানোর জন্য মরিয়া চেষ্টা, এবং সেখান থেকে নতুন করে আন্দোলন। আমরা এই মুক্তিযুদ্ধের গল্পগুলো শুনছি, একদম হাতে গরম গল্প যাকে বলে, একদম স্বয়ং যারা সেই সময়টা দেখেছেন, সেখানে সেই সময় সাংবাদিকতা করেছেন, একাধিক লোকজনের সঙ্গে কথা বলছেন, তাদের অভিজ্ঞতা শুনছে। তার সঙ্গে আমাদের সঙ্গে অনেকে পরিচয় দিয়ে এবং ঠিকানা জানিয়ে অনেকে পরিচয় দিচ্ছেন, কিন্তু ঠিকানা জানাতে পারছেন না। যেরকম এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী, আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনার কাছে আবারও আসবো। আজকের দিনটা নিঃসন্দেহে ইতিহাসের পাতায় তুলে রাখার মতো দিন, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য। কারণ ভারতেরও হাজার হাজার, প্রায় 17,000 সেনার বলিদান ছিল এই মুক্তিযুদ্ধের পেছনে। অতএব দিনটা আমাদেরও ভোলার কথা নয়। প্রত্যেক মুহূর্তের কথা বলবো, তুলে ধরবো, আরো ছবি দেখবো। তবে সময় একটা বিরতির, অনির্বাণ একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসা যাক। সঙ্গে থাকুন। এবারে সংগ্রাম আমাদের